সবাইকে ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সঞ্জীব কুমার নাথ, সিনিয়র প্রভাষক, হিসাব বিজ্ঞান, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। আজ তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম পত্র অষ্টম অধ্যায়, যেটাকে আমরা বলি দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এই চ্যাপ্টারের উপরে আজকে আমাদের প্রথম লেকচার। তাহলে খেয়াল করো, এই টপিকটা শুরু করার আগে আমরা তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাচ্ছি। একটু সবাই দেখো, প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিসের ছবি? এটা হচ্ছে একটা সুন্দর বাড়ির ছবি, তাই তো? আচ্ছা, এরপরে কিসের ছবি দেখতে পাচ্ছি? একটা জমি বা ভূমি, যেটাকে আমরা বলি হিসাব বিজ্ঞানের ভাষায় আমরা জমি বা ভূমি দেখতে পাচ্ছি। এরপরে কি দেখতে পাচ্ছি? আমরা একটা যন্ত্রপাতি বা সরঞ্জাম, যেটাকে বলি, সেটা দেখতে পাচ্ছি। অ্যাজ ওয়েল এজ আরেকটা যন্ত্রপাতি বা সরঞ্জাম দেখতে পাচ্ছি। আমাদের স্ক্রিনে যে ছবিগুলো দেখা যাচ্ছে সেগুলো কি আসলে, কেন দেখালাম বলতে পারবে তোমরা? আচ্ছা, সেগুলো হচ্ছে সম্পদ। প্রত্যেকটি এক একটি ব্যবসার জন্য, একটা মানুষের জন্য সম্পদ, এবং সম্পদের অনেকগুলো ক্যাটাগরি আছে। যেমন স্থায়ী সম্পদ আছে, যেমন চলতি সম্পদ আছে, যেমন অস্পর্শনীয় সম্পদ আছে, অনেকগুলো সম্পদের ক্যাটাগরি আছে। তাহলে এগুলো কি ধরনের সম্পদ একটু চিন্তা করো তো। এগুলো কি ধরনের সম্পদ? এগুলো কি চলতি সম্পদ? এগুলো কি স্থায়ী সম্পদ? এগুলো কি অস্পর্শনীয় সম্পদ? কি ধরনের সম্পদ একটু চিন্তা করো তো। জি স্যার, তোমরা ঠিকই বলেছ, ঠিকই ধরেছ, সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। তাহলে আমরা আজকে যে টপিকটা সেটা হচ্ছে মূলত স্থায়ী সম্পদ বেস করে টপিকটা পড়ানো, ঠিক আছে? তাহলে আমরা আজকের টপিক থেকে স্থায়ী সম্পদ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবো। আসলে আমরা কি জানতে পারবো আজকের টপিক থেকে সেটা একটু আলোচনা করি, যেটাকে আমরা শিকন ফল বলি। যে আমরা এই টপিকগুলো বা এই বিষয়গুলো আজকের ক্লাস থেকে জানতে পারবো। তাহলে কি কি জানতে পারবো? আমরা স্থায়ী সম্পত্তির ধারণা পাবো এবং মূল্যায়ন করতে পারবো স্থায়ী সম্পত্তিকে। অবচয় সম্পর্কে ধারণা পাবো এবং অবচয় ধার্যের কারণ, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান কেন অবচয় ধার্য করে তা জানতে পারবো। তাহলে চলো আমরা শুরু করি। যে আজকের আলোচনার বিষয়গুলো আমরা দেখলাম এবং আজকের যে মূল আলোচনা সেটাতে আমরা প্রবেশ করি। তাহলে প্রথমে আসো স্থায়ী সম্পদের ধারণা। আমরা একটু আগেই বলছিলাম যে আমরা স্থায়ী সম্পদ সম্পর্কে জানতে পারবো। তাহলে প্রথম হচ্ছে স্থায়ী সম্পদ কার, মানে কি ধরনের সম্পদ? একটি দৃশ্যমান সম্পদ। তাহলে স্থায়ী সম্পদকে আমরা একটি দৃশ্যমান সম্পদ বলবো। একটি দৃশ্যমান সম্পদ যার নির্দিষ্ট সাইজ বা আকার আছে স্থায়ী সম্পদের, তাই তো? আচ্ছা, তাহলে এবার খেয়াল করো, যা ব্যবসা পরিচালনার কাজে ব্যবহার করা হয় এবং ক্রেতাদের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে রাখা হয় না। মানে একটি ব্যবসা প্রতিষ্ঠান কোনো একটি স্থায়ী সম্পদ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে না। তাহলে এগুলো কিসের জন্য ক্রয় করে? পরিচালনার কাজে ব্যবহার করার জন্য। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, এই সকল সম্পদকে পরিসম্পদ বলি আমরা। যন্ত্রপাতি ও সরঞ্জাম, প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলি। পরিসম্পদ বা সরঞ্জাম, প্ল্যান্ট, ইকুইপমেন্ট বা স্থায়ী সম্পদ নামে অভিহিত করা হয়। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠান স্থায়ী সম্পদকে কতভাবে ডাকতে পারে বা অভিহিত করতে পারে তা আমরা এখানে দেখতে পেলাম, ঠিক আছে? এরপরে আসো, সরি, পরের স্লাইডে আমরা কি দেখতে পাই? যে স্থায়ী সম্পদ থেকে কোম্পানি অনেক বছর ধরে সেবা প্রত্যাশা করে। এর মানে স্থায়ী সম্পদ হচ্ছে এমন একটি সম্পত্তি যা হতে প্রতিষ্ঠান অনেক বছর ধরে সার্ভিস বা সেবা আশা করতে পারে। এরপরে আসি আমরা ভূমি ব্যতীত, মানে ভূমি ছাড়া অন্যান্য স্থায়ী সম্পদ সেবা প্রদানের ক্ষমতা বা কার্যকারিতা বা আয়ুষ্কাল কমতে থাকে। আমরা জানি শুধুমাত্র ভূমি তার আয়ুষ্কাল, মানে ধরো একটা ভূমি 10 বছর পরে জিরো হয়ে যাবে এরকম না। ভূমির মূল্য সাধারণত বৃদ্ধি পেয়ে থাকে। আর ভূমি ছাড়া অন্যান্য যে স্থায়ী সম্পদগুলো থাকে সেগুলো একটা কার্যকাল থাকে এবং কার্যকাল পরে আমরা ওই স্থায়ী সম্পদটা হারিয়ে ফেলে ব্যবসা প্রতিষ্ঠান। এরপর আসো, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা অবস্থা ভালো রাখার জন্য বা তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান তাদের একটা মূলধনের বড় অংশ স্থায়ী সম্পত্তি ক্রয় করতে ব্যবহার করে থাকে। তাহলে আমরা স্থায়ী সম্পত্তি ক্রয় করতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেক মূলধনের অনেক বড় একটা অংশ বিনিয়োগ করে থাকে স্থায়ী সম্পত্তিতে। ওকে, আচ্ছা, এরপরে আসো, আমরা কি দেখতে পাচ্ছি? যে স্থায়ী সম্পত্তির শ্রেণী বিভাগ। যে আমরা স্থায়ী সম্পত্তির শ্রেণী বিভাগ করব, যে একটা ব্যবসা প্রতিষ্ঠান কতভাবে স্থায়ী সম্পত্তিটাকে ভাগ করতে পারে।
তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে স্থায়ী সম্পদকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পত্তি, একটা হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পত্তি, আর একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। খেয়াল করো, এই যে দৃশ্যমান স্থায়ী সম্পত্তি নাম থেকে বোঝা যাচ্ছে দৃশ্যমান মানে আমরা দেখতে পারি, অদৃশ্যমান মানে আমরা দেখতে পারি না, আর একটা হচ্ছে প্রাকৃতিক যেটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা একটা করে দেখি। প্রথম আসো দৃশ্যমান স্থায়ী সম্পত্তি আমরা কাকে বলি। মানে বোঝাই যাচ্ছে যে সম্পত্তিটাকে আমরা ছুতে পারি, যে সম্পদ আমরা দেখতে পারি, সেটা হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ। কি লেখা আছে? যে সকল স্থায়ী সম্পদ বাস্তবে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, হ্যাঁ, তাদেরকে আমরা দৃশ্যমান স্থায়ী সম্পত্তি বলবো। এবং এই দৃশ্যমান স্থায়ী সম্পত্তিকে আমরা আবার চার ভাবে ভাগ করতে পারি। একটা দৃশ্যমান স্থায়ী সম্পদ, তাকে আমরা আবার চার ভাগে কি করতে পারি? ভাগ করতে পারি। তাহলে চলো দেখি একটা একটা করে ভাগ। প্রথমে আসো ভূমি, মানে যেটাকে আমরা ল্যান্ড বলি। যে কারবার প্রতিষ্ঠান তাদের ব্যবসা পরিচালনা করার জন্য, হ্যাঁ, যে জায়গার উপরে দালান বা অফিস বা ফ্যাক্টরি তৈরি করে থাকে তাকে আমরা বলি যে ভূমি। তাহলে জায়গাটাকে অ্যাকচুয়ালি আমরা ভূমি বলি। তাহলে চলো আমরা একটা ভূমির ছবি দেখতে পাই। দেখি, দেখো, এটা একটা ভূমির ছবি। যে এখানের মধ্যে আমরা চাইলে একটা কারবার প্রতিষ্ঠান কি করতে পারি, মানে তৈরি করতে পারি। ধরো আমরা এখানে একটা ওয়্যার হাউস বানালাম, এখানে একটা প্রতিষ্ঠান বানালাম, হ্যাঁ, একটা ফ্যাক্টরি বানালাম, একটা শোরুম বানালাম। তাহলে প্রত্যেকটা কারবার প্রতিষ্ঠানের যে দালানগুলো আছে সেগুলো নির্মাণ করার জন্য আমার কি প্রয়োজন? ভূমির প্রয়োজন। তাহলে দৃশ্যমান স্থায়ী সম্পদের মধ্যে প্রথম যে সম্পদটা সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে ভূমি একটি দৃশ্যমান স্থায়ী সম্পদ যা আমরা দেখতে পারি, আমরা ছুতে পারি। ঠিক আছে, এরপরে আসো যে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে ভূমি উন্নয়ন। খেয়াল করো, আমরা ভূমি এবং ভূমি উন্নয়নের মধ্যে কি পার্থক্যটা দেখতে পাই। ভূমিটা হচ্ছে ল্যান্ড, আমাদের একটা বিশাল জমি আছে, সেটা হচ্ছে ভূমি। আর আমি যদি ওই ভূমির উপরে ধরো একটা বেড়া দিলাম, এটা এক ধরনের উন্নয়ন। এখন একটা দেওয়াল দিলাম, সেটা এক ধরনের উন্নয়ন। মানে আমরা ভূমিটাকে যদি কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ছোট ছোট ডেভেলপমেন্টগুলো করি, সেগুলোকে আমরা বলবো ভূমি উন্নয়ন। বা অনেক নিচু জমি, সেখানে আমরা মাটি দিয়ে ভরাট করলাম, হ্যাঁ, সেটা হচ্ছে ভূমির উন্নয়ন, মানে ডেভেলপমেন্ট অফ ল্যান্ড যেটাকে আমরা বলি। তাহলে খেয়াল করো যে ভূমির উপর যে সকল উন্নয়নমূলক কাজ করা হয় তাকে আমরা ভূমি উন্নয়ন বলি। যেমন ভূমির উপর দেওয়াল দেয়া। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করতে হবে, সাধারণত ভূমির উপরে আমরা অবচয় ধার্য করতে পারি না, মানে ভূমি ক্ষয় হয় না। হ্যাঁ, কিন্তু যে ভূমির উপরে যে ডেভেলপমেন্টটা হয় বা উন্নয়নটা যেটা হয়, এই উন্নয়নের উপরে কি হয়? অবচয় হয়। তাহলে ভূমির উপরে আমরা কি করব না, যে ভূমির উপরে অবচয় ধার্য করব না, কিন্তু ভূমি উন্নয়নের উপরে আমরা কি করব? অবচয় ধার্য করব। আমরা একটা ছবিতে ভূমি উন্নয়ন দেখতে পাচ্ছি। খেয়াল করে, একটা জমি আছে, জমির পাশে একটা কি দেওয়া আছে? ওয়াল দেওয়া আছে। তাহলে আমরা এই যে ভূমিটার কিছু কি করলাম? উন্নয়ন করলাম, মানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করলাম এটার উপরে। ঠিক আছে, এবার আসো 3 নাম্বার। আমরা 3 নাম্বারে কি দেখতে পাই? যে দালান। ঠিক আছে, তাহলে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো দালান বা বিল্ডিং এর প্রয়োজন হয়। যেমন ফ্যাক্টরির জন্য দালান প্রয়োজন, শোরুমের জন্য দালান প্রয়োজন, ঠিক আছে, অফিসের জন্য দালান প্রয়োজন। হ্যাঁ, তাহলে দেখো আমরা এখানে বলেছি যে একটা দালানের ছবি দেখি আমরা। এই যে একটা দালান, এটা একটা অফিসের ছবি দেখা যাচ্ছে, যে একটা বড় ধরনের কোম্পানি অফিস। হ্যাঁ, তাহলে অফিস বিল্ডিং এর জন্য, কারখানা বিল্ডিং এর জন্য, ওয়্যার হাউসের জন্য আমরা দালানগুলো প্রয়োজন হয়ে থাকে। 3 নাম্বার। 4 আমরা কি দেখতে পাই? 4 নাম্বার হচ্ছে সরঞ্জাম বা যন্ত্রপাতি। ব্যবসা পরিচালনা করার জন্য আমি যদি প্রোডাকশন করি কোনো একটা কোম্পানির, তাহলে আমাদের অনেকগুলো যন্ত্রপাতি লাগবে। হ্যাঁ, অনেক ধরনের যন্ত্রপাতি প্রয়োজন একটা ব্যবসার জন্য। কম্পিউটার বলো, এটা এক ধরনের যন্ত্রপাতি। অফিস ইকুইপমেন্ট, এটা এক ধরনের যন্ত্রপাতি। ফ্যাক্টরি ইকুইপমেন্ট, এটা এক ধরনের যন্ত্রপাতি। হ্যাঁ, অফিসে কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়, ফ্যাক্টরিতে কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয়। তাহলে ব্যবসা পরিচালনা করার জন্য আমার এই যে যন্ত্রপাতি প্রয়োজন হবে। হ্যাঁ, তাহলে চলো একটা যন্ত্রপাতির ছবি দেখি। এটা একটা ফ্যাক্টরি ইকুইপমেন্ট, হ্যাঁ, এটা কারখানাতে থাকে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে 4টা সম্পদ নিয়ে আলোচনা করলাম, যে ভূমি, ভূমি উন্নয়ন, দালান এবং সরঞ্জাম ও যন্ত্রপাতি, এই 4টা হচ্ছে আসলে দৃশ্যমান স্থায়ী সম্পদ। মানে 4টা স্থায়ী সম্পদ, ঠিক আছে, বাট 4টা হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ। মানে যে স্থায়ী সম্পদকে আমরা চোখে দেখতে পাই, ধরতে পারি, ছুঁতে পারি, সেগুলো হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ। এবং এই দৃশ্যমান স্থায়ী সম্পদকে আমরা 4 ভাবে ভাগ করেছি। 4টা ভাগ আমরা দেখতে পেয়েছি। তাহলে আমরা প্রথম যে সম্পত্তি, স্থায়ী সম্পদকে ভাগ করলাম, দৃশ্যমান স্থায়ী সম্পদ, সেটা দেখলাম। এখন আমরা জিনিসটা দেখবো, সেটা হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ কাকে বলে এবং অদৃশ্যমান স্থায়ী সম্পদ কোনগুলো। খেয়াল করুন, বলেছি কি যে সকল সম্পত্তি স্পর্শ করা যায় না বা দেখা যায় না, হ্যাঁ, কিন্তু স্থায়ী সম্পত্তির বৈশিষ্ট্য বিদ্যমান, সেগুলোকে আমরা বলি অদৃশ্যমান স্থায়ী সম্পদ। যেমন আমরা প্রায় একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে সোনা।
সুনাম হচ্ছে একটা ব্যবসায়ের সবচেয়ে বড় স্থায়ী সম্পদ, হ্যাঁ, যেটার উপরে বেস করে একটা ব্যবসা অনেক দূর পর্যন্ত যেতে পারে। কিন্তু এখন সুনামটা কি দৃশ্যমান স্থায়ী সম্পদ না অদৃশ্যমান স্থায়ী সম্পদ? আমরা দেখতে পাচ্ছি সুনামটা হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। অ্যাজ ওয়েল এজ আমরা যদি বলি যে ট্রেডমার্ক, ফ্রাঞ্চাইজ, কপিরাইট, এগুলো হচ্ছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। মানে এগুলো আপনি দেখতে পারবেন না, ছুতে পারবেন না, বা ব্যবসায়িক জগতে এগুলোর মূল্য অনেক বেশি এবং অনেক দাম দিয়ে এই সুনাম, ট্রেডমার্ক, ফ্রাঞ্চাইজ বা কপিরাইট নিতে হয়। ঠিক আছে, এরপর আসো প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি হতে যে আমরা যে নেচার থেকে যে সম্পদগুলো আহরণ করি, অনেক সম্পদ আছে। যেমন আমরা যদি বলি কয়লার খনি, তাহলে কয়লার খনি আমরা কয়লা আহরণ করতেছি, হ্যাঁ। তারপরে যদি আমরা বলি তেল ক্ষেত্র, আমরা তেল উত্তোলন করতেছি। প্রাকৃতিক অঞ্চলগুলো আমরা বলি অনেক ধরনের খনি আছে, হ্যাঁ, সোনার খনি, রূপার খনি, এগুলো হচ্ছে এক ধরনের সম্পদ এবং সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। এটাও এক ধরনের স্থায়ী সম্পদ। ঠিক আছে, তাহলে আমরা স্থায়ী সম্পদের শ্রেণী বিভাগ, আমরা যে 3 ধরনের স্থায়ী সম্পদ দেখতে পেলাম। একটা হচ্ছে দৃশ্যমান স্থায়ী সম্পদ, অদৃশ্যমান স্থায়ী সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ। 3টা স্থায়ী সম্পদ সম্বন্ধে আমরা আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে চলো আমরা এরপরে নেক্সট কি আছে, নেক্সট কি টপিক সেটা নিয়ে আলোচনা করি। আমরা স্থায়ী সম্পত্তিগুলো মূল্যায়ন করতে হবে, হ্যাঁ, যে এই মূল্যায়ন করা, ইভ্যালুয়েশন অফ ফিক্সড অ্যাসেট করার জন্য খেয়াল করো, এখানে বলা আছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ক্রয় মূল্য নীতি, মানে কস্ট প্রিন্সিপাল অনুসারে স্থায়ী সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়। এখান থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন আসবে তোমাদের, হ্যাঁ, যে ক্রয় মূল্য নীতি অনুসারে স্থায়ী সম্পত্তি মূল্য নির্ধারণ করা হয়। তোমাদের এমসিকিউ থাকবে যে কোন নীতি অনুসারে স্থায়ী সম্পত্তি মূল্য নির্ধারণ করা হয়, তখন তুমি বলতে হবে ক্রয় মূল্য নীতি। মোস্ট ইম্পর্টেন্ট, চাইলে তোমরা এটা আন্ডারলাইন করে বা নোট করে ফেলতে পারো। এই নীতি অনুসারে, মানে ক্রয় মূল্য নীতি অনুসারে স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্যে বা আদি মূল্যের ভিত্তিতে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়। বাজার মূল্য বা পুনঃস্থাপন মূল্যে লিপিবদ্ধ করা হয় না। এর মানে কি বুঝতে পারছো? এটা থেকে তুমি ক্রয় মূল্য মানে ধরো আমি এই ঘড়িটা 1000 টাকা দিয়ে ক্রয় করলাম, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য। আর বাজার মূল্য বলতে কি বুঝতে যাচ্ছ, যে এই ঘড়িটা বর্তমান বাজারে 300 টাকা বিক্রয় করা যাবে, তাহলে এটা হচ্ছে বাজার মূল্য। আর বহিমূল্য কি, খেয়াল করো, ধরো ক্রয় মূল্য ছিল কত, 1000 টাকা, আমরা এই ঘড়িটা ব্যবহার করতে করতে 300 টাকা অবচয় হয়েছে, ক্ষয় হয়েছে, তাহলে এই ঘড়িটার বর্তমান মূল্য কত, বর্তমান বই মূল্য বা বুক ভ্যালু যেটাকে বলি আমরা, সেটা হচ্ছে 700 টাকা। তাহলে এখানে বলা হয়েছে যে এই নীতি অনুসারে কস্ট প্রিন্সিপাল বা ক্রয় মূল্য নীতি অনুসারে কোনো একটা স্থায়ী সম্পদ বাজার মূল্যে বা বহিমূল্যে বা পুনঃস্থাপন মূল্যে লিপিবদ্ধ করা হয় না, ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয়। সম্পত্তির ক্রয় মূল্য বা আদি মূল্য বলতে আমরা কি কি বুঝি, খেয়াল করো, কোনো একটা যন্ত্রপাতি ক্রয় করলা 1 লক্ষ টাকা দিয়ে এবং সেটা আনতে খরচ হয়েছে, আমি তো বিদেশ থেকে ক্রয় করেছি, দেশের বাইরে থেকে ক্রয় করেছি, সেটা আনতে একটা খরচ হবে, তাহলে সেটা আনতে খরচ হয়েছে আরো 10,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকা ক্রয় মূল্যের একটা যন্ত্রপাতি আনতে খরচ হয়েছে আরো 10,000 টাকা, তাহলে টোটাল 1,10,000 টাকা। শুধু আনলে তো হবে না, এটা সংস্থাপন করতে হবে না, তাহলে সংস্থাপন করলাম আরো 10,000 টাকা। তাহলে টোটাল কত টাকা আমাদের খরচ হলো, যে 1 লক্ষ টাকা ক্রয় মূল্য, পরিবহন 10,000, সংস্থাপন 10,000, তাহলে মোট যে মূল্যটা সেটাকে আমরা বলবো স্থায়ী সম্পদের অর্জন ব্যয় বা মোট ক্রয় মূল্য। তাহলে স্থায়ী সম্পদের অর্জন ব্যয় বা মোট ক্রয় মূল্য হচ্ছে 1,20,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি আমরা এখানে ক্রয় মূল্য বলতে সম্পত্তির মোট ক্রয় মূল্যকে বুঝবো বা অর্জন মূল্যকে বুঝবো। তাহলে একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য বা অর্জন মূল্য হচ্ছে 1,20,000 টাকা। তাহলে এখানে কি বলা আছে, সম্পত্তির ক্রয় মূল্য বা আদি মূল্য বলতে উক্ত সম্পত্তির অর্জন এবং তা ব্যবহার উপযোগী করতে যে খরচগুলো হয় তাকে বোঝায়। তাহলে অর্জন করেছি কত টাকা দিয়ে, সম্পদটা 1 লক্ষ টাকা দিয়ে, আনতে কত টাকা খরচ হয়েছে 10,000 টাকা, সংস্থাপন করতে কত টাকা খরচ হয়েছে 10,000 টাকা। তাহলে অ্যাকচুয়ালি এই সম্পত্তিটা অর্জন এবং ব্যবহার উপযুক্ত করতে, খেয়াল করো, তুমি শুধু কিনলে তো হবে না, ধরো কি করলা, একটা সম্পত্তি ব্যবসার জন্য ক্রয় করলা, তাহলে তো হবে না, এটাকে ব্যবহার উপযোগী করতে যে কাজগুলো করা দরকার, যেমন সংস্থাপন করা দরকার, পরিবহন করা দরকার, এগুলো করতে যে খরচগুলো হবে সেগুলো তোমাকে অবশ্যই করতে হবে। তাহলে এই প্রত্যেকটা খরচ মিলে আমাদের আরো 20,000 টাকা খরচ হলো। তাহলে আমরা কি বলবো, যে সম্পত্তিটার টোটাল অর্জন মূল্য হচ্ছে 1,20,000 টাকা। খেয়াল করো, আমরা অনেকক্ষণ পড়লাম, এখান থেকে আমরা কি শিখতে পারি, যে মূল্যায়ন। তোমাদেরকে আমি এখন বলতে পারি যে 5টি স্থায়ী সম্পদের নাম লেখো।
আমি জানি তোমরা অবশ্যই 5টি স্থায়ী সম্পদের নাম লিখতে পারবে, ঠিক আছে? তাহলে 5টি স্থায়ী সম্পদের নাম নিজেদের লিখতে হবে। আমি এখন তো অনলাইন, সেজন্য বলেই দিচ্ছি যে আমাদের 5টি স্থায়ী সম্পদের নাম, যেমন আমরা বলতে পারি আসবাবপত্র, এটা একটা স্থায়ী সম্পদ। যেমন বলতে পারি যন্ত্রপাতি, এটা একটা স্থায়ী সম্পদ। যেমন বলতে পারি কল কবজা, এটা একটা স্থায়ী সম্পদ। যেমন বলতে পারি ভূমি, এটা একটা স্থায়ী সম্পদ। যেমন বলতে পারি বিল্ডিং, এটা একটা স্থায়ী সম্পদ। তাহলে অনেকগুলো স্থায়ী সম্পদ আমরা এতক্ষণে বুঝতে পেরেছি। তাহলে 5টি স্থায়ী সম্পদের নাম অবশ্যই আমরা কি করতে পারবো, লিখতে পারবো। তাহলে এবার চলো আমরা নেক্সট কি টপিক বা নেক্সট যে আলোচনার বিষয় সেখানে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো অবচর। এই যে আমি এই যে চ্যাপ্টারটা আমরা বলছিলাম যে স্থায়ী সম্পদের সাথে রিলেটেড, হ্যাঁ, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন বা অবচয়। অবচয় জিনিসটা কি একটু বুঝতে হবে। আমরা চলো বুঝি যে অবচয় আসলে জিনিসটা কি। খেয়াল করো, স্থায়ী সম্পত্তির ব্যবহারজনিত মূল্য হ্রাসকে অ্যাকচুয়ালি অবচয় বলে। তাহলে কোনো একটা স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে ওই স্থায়ী সম্পদের যে মূল্য হ্রাস পায় সেটাকে আমরা বলি যে ডেপ্রিসিয়েশন বা অবচয়। আর একটু জানি, অবচয় হচ্ছে কোনো সম্পত্তির মূল্যকে তার আনুমানিক আয়ুষ্কাল, ধরো একটা সম্পত্তির মূল্য হচ্ছে 1 লক্ষ টাকা, আয়ুষ্কাল বা বেঁচে থাকবে 10 বছর, তাহলে 1 লক্ষ টাকা আমরা 10 দিয়ে ভাগ করলে প্রত্যেক বছরের অবচয় পাই 10,000 টাকা। তাহলে খেয়াল করো, অবচয় হচ্ছে কোনো সম্পদের মূল্যকে তার আনুমানিক আয়ুষ্কালের মধ্যে যুক্তিসঙ্গত ভিত্তিতে কি করা, বন্টন করা। ক্লিয়ার? অন্যভাবে বলা যায় কোনো নির্দিষ্ট হিসাবকালে মুনাফা নির্ণয়ের জন্য রাজস্ব মানে আয় হতে ব্যয়গুলো বাদ দিতে হবে। তাহলে স্থায়ী সম্পত্তির যে অবচয় সেটা এক ধরনের ব্যয়, তাহলে ওই ব্যয়গুলো বাদ দেওয়ার জন্য আমরা অবচয়টা নির্ণয় করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে একটা এমসিকিউ আসে যে অবচয় হলো ব্যয় বন্টন পদ্ধতি। এখানে তোমাদের এমসিকিউ কিভাবে আসে যে অবচয় একটি কি, ইটস এ কস্ট অ্যালোকেশন প্রসেস, মানে ব্যয় বন্টন পদ্ধতি। আমরা অবচয়কে একটি ব্যয় বন্টন পদ্ধতি বলবো এবং মিলকরণ ধারণা অনুসারে স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য করা হয়। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যে নিচের কোন ধারণা অনুসারে অবচয় লিপিবদ্ধ করা হয়। তাহলে অবচয় লিপিবদ্ধ করা হয় শিখলাম মিলকরণ ধারণা অনুসারে। তাহলে মিলকরণ ধারণা অনুসারে আমরা অবচয়কে কি করবো, লিপিবদ্ধ করবো। তাহলে এখান থেকে অনেকগুলো এমসিকিউ আমাদের শিখা হয়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, এরপর আসো অবচয় ধার্যের কারণ। আমরা বলেছিলাম যে আমাদের আজকে শিখন ফল বা আমরা কি শিখবো তার মধ্যে শেষ যে টপিকটা ছিল সেটা হচ্ছে অবচয় আমরা কেন ধার্য করব। স্যার অবচয়টা ধার্য করতে হবে কেন? যে আমার একটা স্থায়ী সম্পত্তি আছে, আমি কেন প্রত্যেক বছর কষ্ট করে অবচয়টা ধার্য করব, সেটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, অবচয়ের যে অনেকগুলো কারণ আছে। যেমন 1 নম্বর হচ্ছে অভ্যন্তরীণ কারণ। হ্যাঁ, অভ্যন্তরীণ কারণের মধ্যে আমরা 3টে কারণ দেখতে পাই এবং 3টা কারণ সম্বন্ধে আমাকে জানতে হবে ভালো করে। 1 নম্বর ব্যবহারজনিত বা স্বাভাবিক ক্ষয়ক্ষতি। খেয়াল করো, আমি একটুকে বলছিলাম যে আমি এই ঘড়িটা 1000 টাকা দিয়ে ক্রয় করেছি, তাহলে 3 বছর ব্যবহার করার পরে কি ঘড়ির মূল্য 1000 টাকায় থাকবে? অবশ্যই না। তাহলে ব্যবহার করতে করতে কোনো একটি স্থায়ী সম্পদ যদি আপনি ব্যবহার করেন, ব্যবহার করতে করতে তার মূল্য কিন্তু কি পাবে, হ্রাস পাবে, সেটাকে আমরা অবচয়। তাহলে খেয়াল করেন, এই যে ব্যবহারজনিত বা স্বাভাবিক ক্ষয়ক্ষতির জন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান অবচয় কি করতে হবে, নির্ধারণ করতে হবে। না হলে তো আপনি প্রত্যেক বছরের মেশিন একই মূল্যে দেখাবেন। একটা মেশিন আপনি 10 লক্ষ টাকা দিয়ে ক্রয় করলেন, প্রত্যেক বছর 10 লক্ষ টাকা, তাহলে আসলে সম্পদটা ভুল দেখানো হচ্ছে। সেখানে অবচয়টা প্রত্যেক বছরে কি দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে দ্বিতীয় কারণটা আসেন, হ্যাঁ, নিষ্কাশন, মানে আমরা যে আহরণ করব সম্পদটা বা নিষ্কাশন করব প্রাকৃতিক সম্পদটা, তাহলে আহরণ করতে করতে হ্যাঁ যে প্রত্যেক বছর আমাদের ওই সম্পদের পরিমাণটা কি পাবে, হ্রাস পাবে, এক সময় এসে নিঃশেষ হয়ে যাবে। তাহলে এই যে প্রত্যেক বছর আমরা আহরণ করছি, নিষ্কাশন করছি, তার দরুন তার ওই খনির মূল্য কি পাবে, হ্রাস পাবে। ক্লিয়ার? এরপরে আসো সময়ের অতিবাহিত ক্ষয়। যেমন সময়ের সাথে সাথে আপনি যদি ব্যবহার নাও করেন, ধরেন আপনি একটা ঘড়ি কিনলেন, রেখে দিলেন, একদিনে ব্যবহার করলেন না, তারপরও দেখবেন 1 বছর পর ঘড়ির মূল্যটা হ্রাস পাবে। কেন? কারণ সময়ের সাথে সাথে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পায়। ব্যবহার করি বা না করি, ব্যবহার করলে একটু বেশি হ্রাস পায় আর ব্যবহার না করলে একটু কম হ্রাস পায়, বাট স্থায়ী সম্পত্তির মূল্য সময়ের সাথে সাথে কি পাবে, হ্রাস পাবে। তাহলে এই যে 3টে আমরা কারণ দেখতে পেলাম, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ কারণ। তাহলে অবচয় ধার্যের যে কারণগুলো তার মধ্যে অভ্যন্তরীণ কারণ হচ্ছে এই 3টা, ঠিক আছে? আর এরপর আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বাহ্যিক কারণ। মেয়াদ শেষ হওয়ার ফলে মূল্য হ্রাস। যদি আমি বলি একটা সম্পদের মেয়াদ 10 বছর, তাহলে 10 বছর পরে মূল্য 0 হয়ে যাবে বা ভগ্নাবশেষ মূল্য থাকবে। মানে সম্পদটা ভেঙে চুরে যাওয়ার পরে আমরা কি করি,
যে যে কোনো সম্পদ, ধরো বাসায় একটা মোবাইল আছে, অনেক বছর ব্যবহার করলাম, নষ্ট হয়ে গেছে, পড়ে আছে, এটা বিক্রি করে দিলাম, ঠিক আছে? এই যে ধরো বিক্রি করে একটা 10,000 টাকার দামের মোবাইল বিক্রি করে 200 টাকা পেলাম, এই 200 টাকাটা আমাদের জন্য কি? এটা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। এই 200 টাকাটা কি? ভগ্নাবশেষ মূল্য। মানে ভেঙে চুরে যাওয়ার পরে একটা স্থায়ী সম্পত্তি যে দামে বিক্রয় করা যায় সেটাকে আমরা বলবো ভগ্নাবশেষ মূল্য। আচ্ছা, এরপর আসো, তাহলে মেয়াদ শেষ হওয়ার ফলে মূল্য কি পায়? হ্রাস পায়। এরপর হচ্ছে অপ্রচলিত হওয়ার দরুন। যেমন খেয়াল করো, একটা জিনিস বা মডার্ন একটা জিনিস কিনলাম, সেটা 2 বছর পরে অপ্রচলিত হয়ে গেল। ধরো এক সময় আমরা রেডিও শুনতাম, এখন রেডিও একটা কিনে রাখলাম, সেটা দেখবা তুমি ব্যবহার করো বা না করো, কিছুদিন পরে যখন রেডিওটা দরকার হচ্ছে না কারো, তাহলে এটা মূল্য অবশ্যই কি পাবে? হ্রাস পাবে। মানে যদি এটা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, মানে এই যে আধুনিকতার সাথে না যায়, তাহলে ওই স্থায়ী সম্পত্তির মূল্য কি পাবে? হ্রাস পাবে। ঠিক আছে, ব্যবহার করি বা না করি সেটা হ্রাস পাবে। আর একটা হচ্ছে দুর্ঘটনাজনিত মূল্য হ্রাস। মানে যে কোনো একটা স্থায়ী সম্পত্তি যদি দুর্ঘটনার কারণে মূল্য হ্রাস পায়, মূল্য হ্রাস পেতে পারে, সেজন্য আমরা অবচয়টাকে কি করব? ধার্য করব। তাহলে এই হচ্ছে আমাদের অবচয় ধার্যের কারণ। ঠিক আছে, এরপর আসো, আমরা এই যে এতক্ষণ কি নিয়ে আলোচনা করলাম, যে আজকে আমরা টোটালি প্রথমে দেখো আমরা স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা করলাম, যে স্থায়ী সম্পদ কাকে বলে, কিভাবে আমরা একটা স্থায়ী সম্পদ দেখতে পাবো, স্থায়ী সম্পদকে কতভাবে ভাগ করা যায়, হ্যাঁ, ক্লাসিফিকেশনটা দেখলাম আমরা। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা দেখলাম কেন স্থায়ী সম্পদের আমরা অবচয় ধার্য করব, কেন একটা স্থায়ী সম্পদের অবচয় ধার্য করতে হবে কেন, এবং এরপর হচ্ছে যে আচ্ছা, এর আগে আমরা কি দেখেছি, অবচয় কি আসলে, যে অবচয় কি এবং কেন স্থায়ী সম্পদের অবচয় ধার্য করা হবে সেটা শিখলাম। এখন আসো, আমরা আজকে এই ক্লাসটা করার পরে, এই ভিডিওটা দেখার পরে আসলে কি করব, আমরা যে স্থায়ী সম্পদের বৈশিষ্ট্যগুলো লিখে ফেলবো, যে একটা স্থায়ী সম্পদ কি কি ক্যারেক্টার থাকলে, একটা সম্পদের কি কি বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা স্থায়ী সম্পদ হিসেবে লিপিবদ্ধ করব। তাহলে আমরা যদি ভালো করে ক্লাসটা করি মনোযোগ দিয়ে, আমরা মনে হয় যে প্রত্যেকটি স্থায়ী সম্পদের যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটি বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে পারবো। তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্তই তোমাদেরকে পড়াই, যেহেতু এই ক্লাসের প্রথম, এই টপিকের প্রথম ক্লাস, হ্যাঁ, সেহেতু আমরা আজকে কোনো ম্যাথ পড়ালাম না। আমরা নেক্সট ক্লাস থেকে এই টপিকের যে মূল আলোচনার বিষয় হিসাব বিজ্ঞানের ম্যাথ, আমরা ম্যাথগুলো কি করব? সলিউশন করব। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।